অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না, এই জিনিসটা ডোনাল্ড ট্রাম্প একটু লেটে হলেও সম্ভবত বুঝা গেছে। তবে আমার ধারণা ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনাটার পিছনে আরেকটা পরিকল্পনা আছে। ধরেন আপনি যে এতদিন ফিরি ফিরি খাচ্ছেন, এটা আপনি ভুলে গেছেন যে আপনি ফিরি খাচ্ছেন। আবার যারটা ফিরি খাচ্ছেন সেই যদি শক্ত হয় তখন আপনি ঝুঁকতে বাধ্য। তবে সব দেশ কিন্তু আবার এক না। এটাও ডোনাল্ড ট্রাম্পের এখানে একটু আমার ধারণা এটা মাস্টার প্ল্যান। চ্যালেঞ্জ জানাতে চাই, বাংলাদেশে এই মুহূর্তে কোন রাজনৈতিক দল আছে যে আশিক চৌধুরীর মতো একটা লোককে তৈরি করতে পারবে বা প্রোভাইড করতে পারবে? যারা ইলেকশন চাচ্ছে তাদের এই ধরনের একটা লোক আছে? তাদের নাই। মানে যারা ইলেকশনের মধ্যে দিয়ে আসুক তাদের এই মুহূর্তে অন্তত নাই। বড় বড় কথা বললেই হবে না। বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত সরকার। এই সুবিধার আওতায় বাংলাদেশ ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপাল, ভুটান ও মিয়ানমারের মতো তৃতীয় দেশে সহজে পণ্য পাঠাতে পারত। এখন সেই সুবিধা বাতিল করল মোদী সরকার। এই হচ্ছে আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। ভারতের মতো বন্ধু যাদের আছে তাদের আর শত্রুর প্রয়োজন নেই। তবে এই খবরে হাত গুটিয়ে বসে নেই ইউনূস সরকারের প্রশাসন। ইটের বদলা পাট কেলে দিতে এবার ২৬ লাখ ভারতীয়কে এদেশ থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান চলছে। বিএনপি ক্ষমতা আসতে চায়, বাবা ঠিক আছে আসেন, ক্ষমতা আসেন। যদি একা আসতে চান যান, লড়াই হবে আপনাদের সাথে। ক্ষমতা পার্লামেন্টে বসেন, ২৮০-৭০ সিট পান, দেখা যাবে পার্লামেন্ট বেশি না রাজপথ বেশি। রাজপথের চ্যালেঞ্জ আমরা নেব। রাত গভীর, গাজার আকাশে আগুনের লেলিহান শিখা, বিস্ফোরণের প্রতিটি শব্দ যেন আকাশকে ফুঁড়ে চিৎকার করে জানিয়ে দিচ্ছে এখানে জীবন আর মৃত্যুর মধ্যে কোনো ব্যবধান নেই। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের আর্তনাদ বাতাসে মিশে গেছে। এক মায়ের কণ্ঠ ভেসে আসছে, আমার বাচ্চাকে বাঁচান। কেউ কি শুনতে পাচ্ছেন? কিন্তু এখানে কেউ কারো কান্না শোনে না। অবশেষে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওমানে। এমন দুটি দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলো যে দুই দেশের মধ্যে ৪০ বছর ধরে কূটনৈতিক সম্পর্ক নেই। পরস্পরের প্রতি অনাস্থা রয়েছে, পরস্পরের প্রতি অপছন্দ রয়েছে, কিন্তু দুটি দেশই একটি চুক্তিতে পৌঁছানোর জন্য একটা বৈঠকে অবশেষে বসেছে। এখন প্রশ্ন হলো, যে আলোচনা হয়েছে এটি কি সরাসরি আলোচনা হলো? বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না, এই জিনিসটা ডোনাল্ড ট্রাম্প একটু লেটে হলেও সম্ভবত বুঝা গেছে। তবে আমার ধারণা ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনাটার পিছনে আরেকটা পরিকল্পনা আছে। ধরেন আপনি যে এতদিন ফিরি ফিরি খাচ্ছেন, এটা আপনি ভুলে গেছেন যে আপনি ফিরি খাচ্ছেন। আবার যারটা ফিরি খাচ্ছেন সেই যদি শক্ত হয় তখন আপনি ঝুঁকতে বাধ্য। তবে সব দেশ কিন্তু আবার এক না। এটাও ডোনাল্ড ট্রাম্পের এখানে একটু আমার ধারণা এটা একটা মাস্টার প্ল্যান। কেন এবার বোঝাই। যখন সারা পৃথিবীর উপর সে গণহারে শুল্ক বাড়াই দিল, পরবর্তীতে কি হইল, যেই দেশগুলা আমেরিকান পণ্যের উপর একটা হিউজ পরিমাণ ট্যারিফ অথবা রাজস্ব তারা দাবি করত, ওই দেশগুলা সবাই বলল যে বাবা তুমি এখন কি চাও, প্লিজ ৩ মাসের লাগে স্টপ করো, আমরা তোমার যে কোনো শর্ত মানবো। বাংলাদেশও ১০০টা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের মানে ট্যারিফ নিয়ে নেগোসিয়েশন করতে রাজি হয়েছে। সারা পৃথিবী এরকম রাজি হয়েছে। এটা যদি ট্রাম্প এই সিদ্ধান্তটা না নিত হইতো না। ওইটা একটা পরিকল্পনা আমার ধারণা। নাম্বার 2, রং জায়গাটা ছিল চীন। চীনও ঝুঁকেঙ্গানেহি সালা স্টাইলে দুই দেশের মধ্যে ঠেলাঠেলি বাড়তে 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 ১২৫% নিয়ে চীনা পণ্যের উপর যখন আমেরিকা ট্রাম্প ট্যারিফ ফালাইলো ১২৪, আর চীন দিল সম্ভবত ১২৫। কেউ ঝুঁকবে না, এই যুদ্ধ ১০০০ পর্যন্ত দৌড়াবে। কিন্তু এতে ক্ষতির সম্মুখীন কে হবে? বিশেষ করে চীনের সাথে পাঙ্গা নিলে আমেরিকার ক্ষতি হবে। কেন বোঝাই? আমরা যারা একটু উন্নত বিশ্বে থাকি, আমরা মনে করি মেড ইন চায়না, বেশি দিন যায় না বাংলাদেশে। কিন্তু আপনি জানেন যে সারা পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে সবচেয়ে বেশি বিক্রিত পণ্য হচ্ছে চায়নার প্রোডাক্ট। কারণ মেড ইন ইউএসএ এই প্রোডাক্টটা সবাই ভাই খাইতে পারবে না। কাপড় চোপড়, পোশাক আশাক, এই যে বাংলাদেশ থেকে গার্মেন্টসের মালগুলা যায়, কারা কিনে? আমেরিকাতে যারা গরিব মানুষ আছে তারা পরে, বড় লোকরা পরে না, বড় লোকরা ব্র্যান্ড পরে।
এখন আমেরিকার ব্যবসায়ীরা কি করে, বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা থেকে কম দামে পণ্যগুলো নিয়ে ওই দেশের অ্যাভারেজ পার্সন যারা 80% আমজনতা, তারা কিন্তু এটার বড় একটা কাস্টমার। পণ্যের বেলায় বুঝাইলাম, মানে কাপড়ের বেলায়। আর বাকি যেই হান্ডি পাতিল বাসন ঘড়ি ড্রেস ইলেকট্রনিক জুতা যা মানে চীন বানায় না এমন কোনো জিনিস আছে পৃথিবীতে, এরা বিলিয়ন ডলারের ব্যবসা করে, প্রত্যেকটা দেশে চায়না ব্যবসা করে। এখন হঠাৎ করে যে সিদ্ধান্তরা, তো আমেরিকা থেকে চায়নার যারা ব্যবসা করত, আবার চায়নাতে বসে আমেরিকার যারা ব্যবসা করত, পার্সেন্টেজ হিসাব করলে আমেরিকার বিলাসবহুল পণ্যগুলো হয়তো চায়নাতে ঢুকতেছে, কিন্তু নিত্য প্রয়োজনীয় ব্যবহারিত যে জিনিসগুলা এগুলা চীনের বেশি। ধরেন আমেরিকার যদি 10টা আইটেম চীনে ঢুকে, চীনের যারা বিলিয়নার তারা ব্যবহার করে, কিন্তু চীনের তৈরি প্রোডাক্টগুলা কারা ব্যবহার করে? আমেরিকার দরিদ্র মানুষগুলো, স্ট্রিটে যারা থাকে, আমরা যারা বাঙালি আছি, তারা কিন্তু এগুলাই ব্যবহার করি। সো এগুলা যদি চায়না থেকে বন্ধ হয়ে যায়, দাম বাড়ে, বহুত লোক এগুলো আর ভাই এফোর্ড করতে পারবে না। আপনি নর্মালি স্যামসাংয়ের একটা অরিজিনাল ব্র্যান্ডেড টেলিভিশন বাংলাদেশে দেখেন, আর চায়না একটা টেলিভিশনের দাম দেখেন, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারতেছেন যে ব্র্যান্ড এবং নর্মাল জিনিসের মধ্যে পার্থক্য কি। তবে চায়না যে জিনিসগুলো আমেরিকাতে পাঠায়, ইউরোপে পাঠায়, অনেক হাই কোয়ালিটির জিনিস পাঠায়, বাংলাদেশের ইকোনমি চিন্তা করে সস্তাগুলা পাঠায়। এখন এই যে বিষয়গুলা, যুক্তরাষ্ট্রের জনগণ কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে এই শুল্ক নিয়ে মাঠে নামছে। সো জনগণের মেন্টালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে দিন শেষে চীনের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ শেষ করতে, চুক্তি করতে, মানে চীনের সাথে একটা চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্প। আজকে রাত্রে মন্ত্রিসভার বৈঠকে এমন মন্তব্য করেছেন ট্রাম্প। তার বক্তব্য যে চীনের সঙ্গে চুক্তি করতে পারলে ভালো লাগবে, কারণ বাণিজ্যে, বিশ্ব বাণিজ্যে একটা অস্থিরতা তৈরি করে ফেলছিল ট্রাম্প, আর সেইটা নিজের দেশের মধ্যে গিয়া উল্টা এখন রিয়েক্ট হচ্ছে। চলমান আলোচনা নিয়ে ট্রাম্প বলছেন মনে হয় উভয় দেশের জন্য ভালো কিছু একটা করা সম্ভব হবে। প্রায় 1 ঘন্টা বেশি আপনার এই ছিল, আর চুক্তির জন্য খুবই কাছাকাছি পর্যায়ে নাকি আলোচনা চলে গেছে, আর খুব শীঘ্রই এই চুক্তি কার্যকর হবে। তার মানে হয়তো পুরানা রেটে ফিরা যাবে। আর আমাদের দেশের জন্য 3 মাস পরে আবার আসবে, কম বেশি আসবে। 15 ছিল, অন্তত এটা 20 হবে। আর আমেরিকা যেটা করে নিবে, আমেরিকার যে পণ্যগুলো বাংলাদেশে ঢুকতো হাই প্রাইসে, আমাদের জন্য ভালো হবে, ভোক্তা হিসাবে আমরা এটা কমে কিনতে পারবো, কিন্তু রাষ্ট্র তার রাজস্ব হারাবে। রাত গভীর, গাজার আকাশে আগুনের লেলিহান শিখা, বিস্ফোরণের প্রতিটি শব্দ যেন আকাশকে ফুঁড়ে চিৎকার করে জানিয়ে দিচ্ছে এখানে জীবন আর মৃত্যুর মধ্যে কোনো ব্যবধান নেই। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের আর্তনাদ বাতাসে মিশে গেছে। এক মায়ের কণ্ঠ ভেসে আসছে, আমার বাচ্চাকে বাঁচান। কেউ কি শুনতে পাচ্ছেন? কিন্তু এখানে কেউ কারো কান্না শোনে না। এখানে কান্নার চেয়ে বড় শব্দ হলো ক্ষেপণাস্ত্রের গর্জন। ইফতারের পর ক্লান্ত শরীরে একটু বিশ্রামের আশায় যে পরিবার শুয়ে পড়েছিল, কয়েক সেকেন্ডের ব্যবধানে তারা ধূলিসাৎ হয়ে গেল। একটি শিশুর ছোট্ট হাত ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আছে, কিন্তু তার শরীরের আর কোনো অংশ নেই। এটা যুদ্ধ না, এটা নিছক প্রতিরোধের বিরুদ্ধে লড়াই না, এটা একপাক্ষিক গণহত্যা। ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি বলবৎ ছিল। বিশ্ব আশায় ছিল হয়তো কিছুটা শান্তি আসবে, কিন্তু শান্তি আসেনি, বরং নতুন রক্তপাত শুরু হলো। 18 মার্চ রাতে কসাই নেতানিয়াহুর বাহিনী যুদ্ধবিরতি ভেঙে বেসামরিক মানুষের উপরে ভয়াবহ হামলা চালালো। এক রাতে 400 জনের বেশি মানুষ শহীদ হলো, যাদের মধ্যে অধিকাংশই নারী, শিশু, বৃদ্ধ। যুদ্ধবিরতি নয়, বরং সেখানে আবারও নির্বিচারে বিমান হামলা চালানো হলো। এক ফিলিস্তিনি সাংবাদিক বললেন, আমি ধ্বংসস্তূপের নিচে লাশের সারি দেখেছি। কিছু লাশ এতটাই ছিন্ন ভিন্ন যে চেনার উপায় নেই। একটা শিশুর কেবল মাথাটুকু খুঁজে পাওয়া গেছে। এটি কি কোনো সভ্যতার পরিচয় বহন করে? গাজার শিশুরা কোথায় যাবে? সমস্ত শিশুর স্বপ্ন এখানে এক ধ্বংসস্তূপ। একটা শিশু নাম আমাল, তার পুরো পরিবার গত রাতে একসাথে ইফতার করেছিল। সে খুব খুশি ছিল, কারণ তার বাবা বলেছিল যুদ্ধ শেষ হলে তোমার পছন্দের খেলনাটা এনে দেব। সেই রাতেই এক বোমা এসে তাদের ঘরটাকে মাটির সাথে মিশিয়ে দিল। আমাল বেঁচে আছে, কিন্তু তার বাবা মা নেই। তার ছোট ভাইটি তার হাত ধরে শুয়েছিল, কিন্তু এখন সে নিথর।
গাজার প্রতিটি শিশুই এখন এতিম। তারা আর বাবা মায়ের গল্প শুনবে না, তারা আর স্কুলে যাবে না, তারা আর খেলতে পারবে না। তাদের জীবন এখন একটাই, জীবন থেকে পালাও। এই বর্বরতা কি প্যারিসে ঘটলে বিশ্ব চুপ থাকতো? আর যদি লন্ডন, নিউ ইয়র্ক বা প্যারিস, বার্লিনে এমন একটা হামলা হতো, তাহলে কি বিশ্ব এতটাই নিশ্চুপ থাকতো? যদি প্যারিসের শিশুদের উপরে বোমা ফেলা হতো, তাহলে কি জাতিসংঘ শুধু নিন্দা প্রকাশ করত? যদি ওয়াশিংটনের হাসপাতাল ধ্বংস হয়ে যেত, তাহলে কি বিশ্ব চুপ থাকতো? যদি লন্ডন শহরে একটা স্কুলে 300 শিশু নিহত হতো, তাহলে কি বিশ্ব উদ্বেগ প্রকাশ করেই থেমে যেত? না, তখনই বিশ্ব মানবতা জেগে উঠত, তখনই জাতিসংঘ চিৎকার শুরু করত। কিন্তু যেহেতু এই হত্যাযজ্ঞ গাজায় হচ্ছে, তাই বিশ্বের বিবেক ঘুমিয়ে আছে। কিন্তু এই নীরবতা কি চিরকাল থাকবে? একজন বাবা তার মৃত সন্তানের নিথর দেহের পাশে বসে আছে। শিশুটির হাতে আঁকা ছিল একটা ছবি, একটা সূর্য, একটা ঘর আর একটা ছোট্ট পরিবার। কিন্তু সেই ঘর এখন ধ্বংস হয়ে গেছে। সেই বাবা এখন নিঃস্ব। তার চোখ দিয়ে অশ্রু ঝরছে না, কারণ গাজার মানুষ এত কেঁদেছে যে তাদের চোখের পানিও শুকিয়ে গেছে। তিনি শুধু একটাই প্রশ্ন করেছেন, কবে থামবে এই গণহত্যা? ইসরায়েল কি চায়? ইসরায়েল জানে তারা যত বেশি ফিলিস্তিনিদের হত্যা করবে, তত সহজ হবে তাদের দখলদারি। প্রথমে তারা ফিলিস্তিনিদের জমি কেড়ে নিল, তারপর তাদের ঘরবাড়ি ধ্বংস করলো, তারপর তাদের খাদ্য পানি বন্ধ করলো। এখন তারা একে একে হত্যা করছে যাতে কেউ বেঁচে না থাকে। এটা ধ্বংসের একটা পরিকল্পিত নীতি। এটাকেই বলে এথনিক ক্লিনজিং। ফিলিস্তিন মুক্ত না হলে মানবতা মুক্ত নয়। গাজা পুড়ছে, কিন্তু শুধু গাজা নয়, এই আগুন একদিন পুরো বিশ্বকে গ্রাস করবে। বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত সরকার। এই সুবিধার আওতায় বাংলাদেশ ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপাল, ভুটান ও মিয়ানমারের মতো তৃতীয় দেশে সহজে পণ্য পাঠাতে পারত। এখন সেই সুবিধা বাতিল করল মোদী সরকার। এই হচ্ছে আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। ভারতের মতো বন্ধু যাদের আছে তাদের আর শত্রুর প্রয়োজন নেই। তবে এই খবরে হাত গুটিয়ে বসে নেই ইউনূস সরকারের প্রশাসন। ইটের বদলা পাট কেলে দিতে এবার ২৬ লাখ ভারতীয়কে এদেশ থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান চলছে। প্রশ্ন হচ্ছে, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল বাংলাদেশের অর্থনীতিতে কি প্রভাব পড়বে? ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে কি বার্তা দিতে চাচ্ছে ভারত? এসব বিষয়ে আলোচনা করব আমাদের এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী একটা প্রেজেন্টেশন দেন। সেই প্রেজেন্টেশন চিত্রে তিনি দেখালেন নেপাল, ভুটান আর 7 সিস্টার্সে বাণিজ্যের অপার সম্ভাবনা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, এই প্রেজেন্টেশনের পরপরই বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে ভারত। ভারতের ভূমি ব্যবহার করে আমরা নেপাল, ভুটানে শত শত কোটি টাকার ব্যবসা করে এসেছি। আপনারা যারা নেপালে ঘুরতে গিয়েছেন দেখবেন সেখানে আমাদের বাংলাদেশি পণ্যের একটা বিশাল বাজার। বিশেষ করে প্রাণীর জুস, চিপস ইত্যাদি অনেক জনপ্রিয় সেখানে। সবগুলো পণ্যই পরিবহন হতো ভারতের ওপর দিয়ে। শুধু নেপালের সাথে ছিল $53 মিলিয়ন বাণিজ্য। আজকের পর থেকে বাংলাদেশের কোনো পণ্য ভারতের ওপর দিয়ে তৃতীয় কোনো দেশে যেতে পারবে না। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয়া মানে ভারতের স্থল জলপথ ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানি কিংবা আমদানি সুবিধা থেকে বঞ্চিত হতে যাচ্ছে বাংলাদেশ। বিএনপি ক্ষমতা আসতে চায়, বাবা ঠিক আছে আসেন, ক্ষমতা আসেন। যদি একা আসতে চান যান, লড়াই হবে আপনাদের সাথে। ক্ষমতা পার্লামেন্টে বসেন, 280-70 সিট পান, দেখা যাবে পার্লামেন্ট বেশি না রাজপথ বেশি। রাজপথের চ্যালেঞ্জ আমরা নেব। বিএনপির নেতৃবৃন্দকে আমি বারবার বলেছি, 290 সিট নিয়ে যদি পার্লামেন্টে বসেন 2 বছর 3 বছরের বেশি টিকতে পারবেন না যদি শাসন ব্যবস্থার যদি পরিবর্তন না ঘটান। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।